রৌদ্র ঝলে আকাশ তলে, অগ্নি জলে জলে স্থলে, ফেলছে আকাশ তপ্ত নিশান, ছুটছে বাতাস ঝলসিয়ে ঘাস, ফুলের বিতান শুকনো শ্মশান, যায় বুঝি প্রাণ হায় ভগবান, দারুণ তৃষায় ফিরছে সবাই, জল নাহি পায় হায় কি উপায়, তাপের চোটে কথা না ফোটে, হাঁপিয়ে ওঠে ঘর্ম ছোটে। দর্শক, সকাল সকাল গ্রীষ্মের এই সকালে পড়ছিলাম সুকুমার রায়ের সুপরিচিত একটি কবিতা গ্রীষ্ম। বাতাসে আমের মুকুলের ঘ্রাণ, কখনো প্রখর রোদের খেলা, আবার কখনো দুম করে বৃষ্টি। একদিকে গ্রীষ্মের রুক্ষতা আর অন্যদিকে প্রকৃতির রঙে রঙিন কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কনকচূড়া আর কাঠগোলাপের শুভ্রতা। রাজ্যের সব ফুল স্নিগ্ধতা ছড়াক এই নিঃসঙ্গ গ্রীষ্মে। সুন্দর হয়ে উঠুক আপনার প্রতিটি দিন, এই শুভকামনায় শুরু করছি আজকের সকাল। শুভ সকাল আমন্ত্রণ সকাল 24-এ। আজ রবিবার 14 বৈশাখ 1432 বঙ্গাব্দ দর্শক, এবং আজ 27 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, গ্রীষ্মের কথাই তো বলছিলাম। আয়োজনের শুরুতে একটু আমরা তবে আবহাওয়া বার্তায় চলে যাই, জেনে নেই গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড, সেই সাথে আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস আমরা জানবো। দেখছিলাম বিভিন্ন জেলাতে আমরা প্রতিদিনই কোথাও কোথাও প্রখর রোদ, আবার কোথাও কোথাও বৃষ্টি। আবহাওয়ার এই যে চলছে, এরকম আমরা দেখব কোন কোন বিভাগগুলোতে কোন কোন কি অবস্থা আজকে চলবে, সেটি আমরা এক ঝলকে দেখে নেব। ঢাকায় গেল 24 ঘন্টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস। চায়ের শহর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.5 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে রেকর্ড করা হয়েছে 21.5 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 38.3 ডিগ্রি সেলসিয়াস। আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি তো জানছিলাম। দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। আমরা একটু আবহাওয়ার খবরই জানবো। আমরা চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী হীরক বোন। হীরক বোন, শুভ সকালে। যে বলছিলাম কোথাও কোথাও প্রখর রোদ, আবার কখনো কখনো বৃষ্টি। সিরাজগঞ্জের আজকের কি অবস্থা দেখছেন আসলে? শুভ সকাল আপনাকেও। আসলে সিরাজগঞ্জে যদি আবহাওয়ার কথা বলি, সিরাজগঞ্জে কিন্তু আসলে এই বৈশাখের শুরু থেকে যে তীব্র গরম অনুভূত হচ্ছে সেটি কিন্তু এখনো রয়েছে এবং সিরাজগঞ্জে কিন্তু আসলে বৃষ্টির দেখা নেই, যে কারণে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সূর্যের যেটি তাপ সেটি কিন্তু আসলে বাড়তে থাকে এবং বেশ কদিন ধরেই কিন্তু সিরাজগঞ্জ যেটি তাপ প্রবাহ সেটি বয়ে যাচ্ছে, যে কারণে আমাদের দেখেছি যে সিরাজগঞ্জে কিন্তু প্রচণ্ড গরম কিন্তু আসলে অনুভূত হচ্ছে। তবে আজকে সকালের আবহাওয়া যদি কথা বলি তাহলে কিছুটা স্বস্তি, কারণ আজকে সকাল থেকেই যে বাতাস কিন্তু আসলে বইতে শুরু করেছে, যে কারণে মানুষের মধ্যে যে গরমের যে
পাশে সেটি কিন্তু আসলে কিছুটা কম রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে এই বৈশাখ মাসে গরমের পাশাপাশি আমাদের যেটি শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত চলন বিল, সে অঞ্চলের কিন্তু যে ভূগর্ভস্থ পানির স্তর সেটিও কিন্তু আসলে অনেকটা নেমে গেছে। এবং বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, বয়স্ক এবং শিশুরা, তারা কিন্তু এই গরমে কাহিল হয়ে পড়েছে। এবং এই গরমের সময় এই বৈশাখ মাসে কিন্তু নদ নদীর পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। যদি আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পারবেন যে আমার এই ঠিক পূর্ব পারে কিন্তু যে প্রমত্তা যমুনা, সেই যমুনা কিন্তু এই বৈশাখ মাসে কিন্তু যমুনার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন কিন্তু যে ধুধু বালিচর আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই যমুনা নদীর মতোই কিন্তু আসলে অনেক নদীগুলো কিন্তু আসলে পানি শুকিয়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়াবিদ যেটি বলছে যে এই যে গরম কিন্তু আরো বেশ কয়েকদিন কিন্তু থাকতে পারে। সারিকা। হিরগুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সিরাজগঞ্জের আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলাম। আমরা জানছিলাম বৈশাখের শুরু থেকেই আবহাওয়ার যে তীব্রতা, তাপপ্রবাহের যে তীব্রতা বেশি ছিল, কিন্তু আজকের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক। দর্শক, এই মুহূর্তে আমরা একটু চলে যাব পত্রিকায়। আমাদের হাতে কয়েকটি পত্রিকা থেকে আমরা শুরুতেই সমকালের শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নেব। শিল্পে উৎপাদন ব্যাহত, 7 মাসে বন্ধ 50 কারখানা, উৎপাদন খরচ বেড়েছে 20%, বিনিয়োগ থমকে গেছে শতাধিক প্রতিষ্ঠানের। দৈনিক গ্যাসের চাহিদা 312 থেকে 350 মিলিয়ন ঘনফুট, সরবরাহ 280 মিলিয়ন ঘনফুট। সংখ্যানুপাতিক সংসদ চায় জামায়াত, ঐকমত্যের সংলাপ। এনসিসিতে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে চায় না, অন্তর্বর্তী নয় তত্ত্বাবধায়ক সরকার চায়। শেষ ইচ্ছায় রোমের গির্জায় সমাহিত পোপ ফ্রান্সিস, উপস্থিত ছিলেন ডক্টর ইউনুস সহ বিশ্ব নেতারা। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসকে গতকাল শনিবার সমাহিত করা হয়েছে। এর আগে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় 4 লাখ মানুষের সমাগম হয়। ভারত পাকিস্তান সীমান্তে আবার গোলাগুলি, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানে উত্তেজনা বাড়ছে। এই উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও। 2 মেয়াদ নয়, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, সংস্কার কমিশনের সুপারিশ। একদিন দায়িত্ব পালন করলেও একবার গণ্য হবে। বিএনপির মত, টানা 2 মেয়াদ, জামায়াতও বলছে মেয়াদের কথা। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতায়। ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য বিদ্বেষ দ্বন্দ্ব, 40 মামলার পর্যালোচনা। বাদীদের মধ্যে 14 জন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। 2 জন শহীদের বাবা। একটি মামলার বাদী নিজেকে গণ অধিকার পরিষদের সদস্য পরিচয় দিয়েছেন। প্রথা ভেঙে ভ্যাটিকানের বাইরে সমাহিত পোপ ফ্রান্সিস। রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় সমাহিত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মব ভায়োলেন্স এখনো বিভিন্ন মাত্রায় জারি আছে, গণতান্ত্রিক অধিকার কমিটি। অন্তর্বর্তী সরকারের 8 মাসের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বিভিন্ন সংস্কার কমিশনের কিছু কিছু কাজ আছে যেগুলো বর্তমান সরকারই করে ফেলতে পারে বলেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। $675 আসামির নাম বাদ দিতে বাদীর আবেদন। যাদের নাম বাদ দেয়া হচ্ছে তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছেন। অনেক ক্ষেত্রে লেনদেনের অভিযোগও রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় চট্টগ্রামের মামলা হয়েছে 148টি। দর্শক, প্রথম আলোতে আমরা দেখে নিচ্ছিলাম প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব এবারে দৈনিক ইত্তেফাকে। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 বারের বেশি নয়, পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব। আমরা সমকালেও পড়ছিলাম দ্বিকক্ষ সংসদে একমত, দ্বিমত বহুত্ববাদে। বৈদ্যুতিক ত্রুটিতে পৌনে 2 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল, বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ইরানের বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত 8, আহত 7 শতাধিক। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসের নিকটে অবস্থিত
শাহিদ রাজাই বন্দরে এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ৭০০-র বেশি মানুষ আহত হয়েছেন। আলোচনার কেন্দ্রে সিন্ধুর পানি, ভারত পাকিস্তান উত্তেজনা। এক ফোঁটা পানিও পাকিস্তানে যাবে না, ভারতের জলশক্তি মন্ত্রী। সিন্ধু দিয়ে হয় পানি আসবে, না হয় ভারতীয়দের রক্ত, বিলাওয়াল ভুট্টো। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো আমরা দেখছিলাম। আমরা পরবর্তীতে চলে যাব কালের কণ্ঠে। নীরবে ডুবছে পুঁজিবাজার। পুঁজিবাজার থেকে মুনাফা করার আশা নিরাশায় পরিণত হয়েছে। উল্টো দিনে দিনে পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে। সরকার পতনের পর আশায় বুক বেঁধেছিলেন ছোট বড় সব বিনিয়োগকারী। ৯ কার্যদিবসে সূচক কমেছে ২২৯ পয়েন্ট। তারেক রহমানের ওপর সীমাহীন জুলুম, নেপথ্যে প্রথম আলো। জেনারেল ওয়াকার ম্যাজিকে গণমানুষের উচ্চাসা। ১.৫ বছরের মধ্যে যেন দেশে নির্বাচন হয় সেই ব্যবস্থা করার স্পষ্ট বার্তা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। দর্শক, কালের কণ্ঠে এই ছিল মোটামুটি প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব সবশেষে যুগান্তরে। আসামি ১১৬৮ পুলিশ। আসামি তালিকার বেশিরভাগ শীর্ষ কর্মকর্তা পলাতক। আগাম তথ্য ফাঁস হয় কর্মস্থল থেকে পালিয়ে গেছেন অনেকে। শুধু চার্জশিট দেওয়াই আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য হলো কনভিকশন। বাহারুল আলম, আইজিপি। জুলাই গণঅভ্যুত্থান সহ ১৫ বছরে গুম খুনের ২৪৫০ মামলা। সুবিধাভোগী কমছে ৪ লাখ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি। মূল্যস্ফীতির প্রভাবে গত ২ বছরে অতি দরিদ্র হয়েছে ৩৮ লাখ। বড় একটি অংশ এই কর্মসূচির বাইরেই থেকে যাচ্ছে। মূল্যস্ফীতির প্রভাব বেশি হলেও তা মোকাবেলায় আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগ থাকছে সীমিত। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো পড়ছিলাম আমরা। মূল্যস্ফীতির প্রভাব বাজারে নিশ্চয়ই রয়েছে। আমরা একটু সকাল সকাল বাজার পরিস্থিতির খবর জানবো। সকালে বাজার খবর জানতে আমরা চলে যাব বগুড়াতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, শুভ সকাল। আপনি সবজির বাজারে দাঁড়িয়ে আছেন, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। শারিকা, আসলে বগুড়ায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়, তবে এখন এই মুহূর্তে বাজারে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। গত সপ্তাহের সাথে যদি তুলনা করা হয় তাহলে বগুড়ায় কিছু সবজির দাম বেড়েছে, কিছু সবজির দাম কিছুটা কমেছে, আর কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আমরা আছি বগুড়ার সবচেয়ে বড় পাইকারি বাজার রাজা বাজারে, এবং তার পাশেই কিন্তু খুচরা বাজারও আছে। অর্থাৎ সেখান থেকে একেবারে ভোরে যারা পাইকারি, যারা সবজি বিক্রি করেন, যারা সরাসরি কৃষক, তারা কিন্তু এখানে এসে সবজি বিক্রি করেন পাইকারি ব্যবসায়ীদের কাছে, এবং পাইকারিদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা সবজি কিনে এই বাজার সহ অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজারে বিক্রি করে থাকেন। এখানে আমরা কিছু সবজির দাম গত সপ্তাহের চেয়ে আমরা বাড়তি দেখছি, এবং কিছু সবজির দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে, আর কিছু সবজি অপরিবর্তিত রয়েছে। সেটা আমি আগেই বলেছি। যেমন আমরা দেখতে পাচ্ছি করলা এবং পটল, যেটা এই সময় প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, সেটার দাম কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহে করলা যেখানে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটা কিন্তু আজকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং পটলের দামও কিন্তু কিছুটা কমেছে। পটলের দাম আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে যেটা ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটা আজকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম বেড়েছে, যেটা বলছিলাম সেটা হলো বেগুনের দাম। গত সপ্তাহে যেটা ৫০ টাকা কেজি ছিল, সেটা কিন্তু আজকে ভালো বেগুন যেটা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে পেঁপের দামও বৃদ্ধি পেয়েছে। পেঁপে আজকে আমরা ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখছি। কাঁচামরিচের দাম, আপনি জানেন যে বগুড়ায় প্রচুর পরিমাণে কাঁচামরিচ উৎপাদন হয়, যেটা এই গত সপ্তাহে যেটা আমরা দেখেছি সর্বোচ্চ ভালো মানের কাঁচামরিচ যেটি ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটা কিন্তু আজকে আমরা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখছি। আর অপরিবর্তিত রয়েছে যে সমস্ত সবজি, তার মধ্যে ঝিঙ্গা যেটা ৬০ টাকা কেজি দরে আমরা আজকে বিক্রি হতে দেখছি। ঢেঁড়সের দামও কিন্তু বাড়েনি, ঢেঁড়সের দাম আজকে আমরা দেখছি ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখছি। তাছাড়া বগুড়ায় যেহেতু প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়, আলুর দাম কিন্তু এবারে এখন পর্যন্ত খুচরা বাজারে একেবারে নাগালে আছে। মোটামুটি বলা যায় যে আলুর দামটাই অনেক কম। তবে পেঁয়াজের দাম, বগুড়ায় যেহেতু খুব বেশি পেঁয়াজ উৎপাদন হয় না, বিভিন্ন জেলা থেকে এবং ভারতীয় পেঁয়াজগুলো বিক্রি হয়,
সেখানে বাইরে অর্থাৎ মোকামে যদি পেঁয়াজের দাম বাড়ে, এখানে কিন্তু দাম বাড়ে। সেই হিসেবে গত সপ্তাহে যেভাবে পেঁয়াজের দাম বেড়েছিল, সেখান থেকে কিন্তু কিছু পেঁয়াজের দাম কিন্তু এখন কমে এসেছে। অর্থাৎ এই ব্যবসায়ীরা যেটা বলছেন যে আবহাওয়ার অতিরিক্ত গরমের কারণে কিছু সবজির দাম বেড়ে গেছে, যেহেতু উৎপাদন কমে গেছে। 2-1 দিনের মধ্যে আবহাওয়া যদি তাপমাত্রা যদি কিছুটা কমে আসে, তাহলে হয়তোবা সবজির উৎপাদন আরো বাড়বে এবং সবজির দাম কখন হয়তোবা যারা গ্রাহক আছেন তাদের নাগালে চলে আসবে। সারিকা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে সবজি বাজারের খবর জানছিলাম। এই মুহূর্তে সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, বিরতির আগে আমরা সবজি বাজারের খবর জানছিলাম। এবার একটু আপনাদের মাছের হাটে নিয়ে যাব। গাইবান্ধার তাজা মাছের জমজমাট বাজার বালাসীঘাট। আমরা নিয়ে যাব আপনাদের সেখানে। আমাদের সঙ্গে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, শুভ সকাল। আপনি আছেন বালাসীঘাটে, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? মাছ কেমন পাওয়া যাচ্ছে এবং সেখানকার মাছের দাম কেমন পড়ে? সারিকা, আপনার খুব শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার যে বালাসীঘাট রয়েছে, এই বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদ যে রয়েছে, সেই নদ ঘেঁষে কিন্তু এই আপনার মাছের ঘাট নামে পরিচিত। এটা এই ঘাটে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এটা বিশাল সুদূর ফাঁকা একটা মাঠ। এখন এই জায়গাটা নদী ব্রহ্মপুত্র নদের ঘেঁষে কিন্তু এই জায়গাটা কিন্তু ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত এখানে শত শত জেলেরা মাছ নিয়ে আসে এবং ব্যবসায়ী এবং ক্রেতারা কিন্তু মাছ কিনতে আসে। এই ব্রহ্মপুত্র তীরে কিন্তু ভোরে জমে উঠে ফুলছড়ির বালাসীঘাটের মাছের পাইকারি বাজার। নদী থেকে রাতভর জেলেরা জালে ধরা পড়ে যে মাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ, তাজা মাছ, সেগুলো কিন্তু এই মাঠেই বিক্রি হয়ে থাকে। মাছ কিনতে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাইকারি ব্যবসায়ী ও ক্রেতারা ছুটে আসেন। প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শত শত ক্রেতা মাছ কিনতে ছুটে আসেন এই বালাসীঘাটে। এখানে আপনার যেমনটি আমি জানিয়ে রাখি, এটা আপনার হচ্ছে জেলেরা সারা রাত কিন্তু নদীতে মাছ ধরে এবং আপনার ভোরে ছুটে আসেন নৌকা নিয়ে। জেলেদের নৌকা ঘাটে ভিড়লেই শুরু হয় দরদামের হাঁকডাক। যে দাম বেশি বলবে সেই নিতে পারবে তার পছন্দের মাছ। এখানে নদীর বাইলা, ট্যাংরা, বাইং, কাজলি, টাকি, বোরাল, চিংড়ি পাওয়া যায়। এছাড়া বড় মাছের মধ্যে রয়েছে বোয়াল, চিতল, রুই, কাতল, মৃগেল সহ ছোট বড় সব ধরনের নদীর মাছ কিন্তু উঠে এখানে। তো আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে এই বালাসীঘাটের যে মাছের ঘাট, এটা কিন্তু গত 70 বছরের যাবৎ এই ঘাটে কিন্তু মাছ বেচা বিক্রি হয়ে থাকে। এখানে প্রায় 400 জেলে কিন্তু মাছ ধরে। দুটো ভাগে বিভক্ত হয়ে গ্রুপে মাছ ধরতে যায় এই ব্রহ্মপুত্র নদে। আপনার ভোরে যারা ভোর 5টার সময় যারা চলে যায়, তারা দুপুর 2টার সময় আবার মাছ নিয়ে এই ঘাটে ফিরে আসে। এখানে আসার পরে তারা মাছ বিক্রি করে। আর যারা 2টোর পরে চলে যায়, তারা সারা রাত ধরে মাছ বিক্রি করে ভোর 5টায় এসে নামে এবং ভোর 5টা থেকে 7টার মধ্যেই কিন্তু এখানে মাছের ঘাট জমাটভাবে শুরু হয় এবং এখানে বিক্রি হয়। এবং এখানে মাছের যেটা দাম রয়েছে, বোরাল মাছ বলেন, চিংড়ি মাছ যেটা আছে, সেটা 400 টাকা 500 টাকার নিচে কিন্তু কেজিতে পাওয়া যায় না। এছাড়া এখানে যেটা পাওয়া যায় সেটা কিন্তু তাজা মাছ এবং বিভিন্ন নদীর মাছ পাওয়া যায়। সেক্ষেত্রে এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ঘুরে এলাম ব্রহ্মপুত্র নদ ঘেঁষে গাইবান্ধার বালাসীঘাট থেকে। আমরা দেখছিলাম আমাদের সাথে সহকর্মী যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। দর্শক, অনেক তথ্যই তো জানলাম। এবার একটু জন্মদিনের শুভেচ্ছা জানানোর পালা। আমরা জেনে আসবো আজকের এই বিশেষ দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন, তাদের শুভেচ্ছা জানাবো। সেই সাথে সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1759 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অষ্টাদশ শতাব্দীর ইংরেজ লেখিকা ম্যারি ওলস্টনক্রাফট। নারীবাদী আন্দোলনের ইতিহাসের সাথে তার নাম বিশেষভাবে যুক্ত। ম্যারির সাহিত্য জীবন ক্ষণস্থায়ী, মাত্র 9 বছর জুড়ে তার ব্যাপ্তি। এই সময়ে তিনি নারীবাদ সহ দর্শন, শিক্ষা, রাজনীতি, ধর্ম, ইতিহাস ইত্যাদি নিয়ে লেখালেখি করেছেন।
1791 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন উদ্ভাবক ও চিত্রশিল্পী স্যামুয়েল এফ.বি. মোর্স। প্রথম জীবনে চিত্রশিল্পী হিসেবে সুনাম লাভের পর তিনি ইউরোপীয় টেলিগ্রাফ ব্যবস্থার উপর ভিত্তি করে একতার বিশিষ্ট টেলিগ্রাফ ব্যবস্থা উদ্ভাবন করেন। মোর্স কোডের উন্নয়নে তিনি ভূমিকা রাখেন। তার হাত ধরেই টেলিগ্রাফ ব্যবহারের প্রসার ঘটে। 1936 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সমাজকর্মী স্যার ফজলে হাসান আবেদ। ছিলেন বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। সামাজিক উন্নয়নে তার অসামান্য ভূমিকার জন্য তিনি স্বাধীনতা পুরস্কার, র্যামন ম্যাগসেসে পুরস্কার, স্প্যানিশ অর্ডার অব সিভিল মেরিট, লিও টলস্টয় আন্তর্জাতিক স্বর্ণ পদক, জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। 2014 ও 2017 সালে ফরচুন ম্যাগাজিনের বিশ্বের 50 সেরা নেতার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। 1986 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রাশিয়ার বিখ্যাত পেশাদার টেনিস খেলোয়াড় দিনারা মুবিনোভনা সাফিনা। তিনি বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন। গ্র্যান্ড স্ল্যামে প্রথম সফলতা পান ইউএস ওপেনের মহিলাদের দ্বৈতে। 2007 সালে নাতালি ডিচাইয়ের সাথে জুটি গড়ে শিরোপা লাভ করেন। দর্শক, বিশিষ্ট জন তো বটেই, সেই সাথে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা যারা সকাল 24 এর সাথে আছেন, আপনাদের কিংবা আপনাদের প্রিয় জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, জন্মদিন তো রয়েছে, আমরা বিশিষ্ট জনদের জন্মদিন নিয়ে জানছিলাম। বিশিষ্ট জনদের জন্মদিন ছাড়াও আজকের এই দিনটিতে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, কেন আজকের দিনটি ঐতিহাসিক, আমরা এক নজরে এবারে জেনে আসব। ইতিহাসের এই দিনে 1526 সালে মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন। 1565 সালে ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ সেবু স্থাপিত হয়। 1667 সালে অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিল্টন তার প্যারাডাইস লস্ট কাব্যের স্বত্ব 10 পাউন্ডে বিক্রয় করেন। 1908 সালে লন্ডনে আধুনিক যুগের অলিম্পিকের চতুর্থ আসরের পর্দা ওঠে। 1972 সালে অ্যাপোলো 16 মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে এবং 1992 সালে রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো IMF ও বিশ্বব্যাংকে যোগ দেয়। দর্শক, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের এই সময়টাতে আবার একটু মনে করে দিতে চাই, গ্রীষ্ম চলছে, গ্রীষ্মের সময় প্রখর রোদ, আবার কখনো কখনো তো বৃষ্টিও হচ্ছে। তাই বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বের হবেন। আর এই সময়টাতে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের সকাল। শুভ সকাল।